নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি, তাই যারা যারা ভিডিও দেখছো একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। তো বন্ধুরা, যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে আইএসএল এর নিয়মে বিরাট বড় কিন্তু পরিবর্তন এসেছে। আইএসএল এর নতুন কিছু নিয়ম এসেছে যেগুলো তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। তো প্রথম নিয়মটা হচ্ছে ফুটবলারকে কনকাশন সাব করতে পারবে। তো কনকাশন সাব মানে কি? তো ব্যাপারটা হচ্ছে কোনো প্লেয়ারের যদি হেড ইঞ্জুরি হয়, তাকে যদি মাঠ থেকে তুলে নেওয়া হয়, মানে সাবস্টিটিউট করা হয়, তাহলে যে 5টা সাবস্টিটিউশন করা যায়, তাহলে সেই লিস্টে কিন্তু এই সাবস্টিটিউশনটা অন্তর্ভুক্ত হবে না। তো ব্যাপারটা বলে দিই, মোহনবাগান বনাম মুম্বাই সিটি ধরো ম্যাচ চলছে, সেখানে মোহনবাগান বা মুম্বাই সিটির সাপোজ ধরে রাখো কোনো একজন প্লেয়ারের হেড ইঞ্জুরি হলো। তো সেক্ষেত্রে যদি মোহনবাগানের প্লেয়ারেরই হেড ইঞ্জুরি হয়, তাকে তো তুলে নেওয়া হবে। হেড ইঞ্জুরির জন্য স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া হয়, তাকে তুলে নেওয়া হয়। তো সেক্ষেত্রে তাকে তুলে নিলে মোহনবাগান কিন্তু তার বদলে একটা সাবস্টিটিউশন মোহনবাগানকে করতেই হবে। এবার যখন মোহনবাগান সাবস্টিটিউশন করলো, তাহলে কি হতো? 5জন প্লেয়ার যে সাবস্টিটিউশন করা যাবে তার মধ্যেই তো এই সাবস্টিটিউশনটা অন্তর্ভুক্ত হতো। মানে একটা প্লেয়ার সাবস্টিটিউট হয়ে গেলে আর 4টে প্লেয়ার সাবস্টিটিউট করতে পারবে, এইরকম হতো। কিন্তু এবারে সেটা কিন্তু হবে না। মানে কনকাশন সাব যদি করা হয়, এরকম হেড ইঞ্জুরির জন্য যদি কোনো প্লেয়ারকে সাবস্টিটিউট করতে হয়, সেটা কিন্তু এই 5জন প্লেয়ারের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে না। 5জন যে সাবস্টিটিউশন তার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে না, সেটা 6 নম্বর সাবস্টিটিউশনের ক্ষেত্রে চলে যাবে। মানে 5টা সাবস্টিটিউশন তো মোহনবাগান করতেই পারবে, প্লাস এই যে হেড ইঞ্জুরির কারণে মোহনবাগানের ধরো কোনো প্লেয়ার বেরিয়ে গেল, সেই প্লেয়ারটির জন্য এক্সট্রা একটা সাবস্টিটিউট করতে পারবে। টোটাল 6টা সাবস্টিটিউট করতে পারবে। এবং যদি 6টা সাবস্টিটিউট মোহনবাগান করে, তাহলে অপোনেন্ট মুম্বাই সিটি এফসি তারাও কিন্তু তাদের কোনো প্লেয়ারের হেড ইঞ্জুরি হোক ছাতা নাই হোক, তারাও কিন্তু 6টা সাবস্টিটিউট করতে পারবে। তো এটাই হচ্ছে নিয়ম, আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এর পরের যে নিয়মটা, প্রত্যেকটা দলে কিন্তু এএফসির প্রো লাইসেন্স বা সমমানের লাইসেন্সধারী একজন ভারতীয় সহকারী কোচ থাকতে হবে। মানে ধরো মোহনবাগানে যেমন রয়েছে বাস্তব রায়, রয়েছে পাঞ্জাবে রয়েছে শঙ্করলাল চক্রবর্তী, তো এইরকম হচ্ছে ব্যাপার। তো এরা তো মানে প্রো লাইসেন্স যাদের আছে তারা তো থাকছেই। তো এছাড়া মাঝপথে যদি হেড কোচ দায়িত্ব ছেড়ে দেয় বা তাকে স্যাক করে দেওয়া হয়, বা কোনো কারণে ধরো হেড কোচের রেড কার্ড আছে, সেই কারণে তিনি একটা ম্যাচ অ্যাভেলেবেল নয়, সেই কারণে অনেক ক্ষেত্রে অনেক দলকে দেখা যায় তারা বিদেশি যে সহকারী কোচ রয়েছে তারাই সেই ম্যাচের জন্য ইন্টারিম কোচ হিসাবে কাজ চালাচ্ছে। কিন্তু এবারের নতুন নিয়মে সেটা হবে না। এবারে কিন্তু যে ভারতীয় সহকারী কোচ থাকবে সেই কিন্তু ইন্টারিম কোচ হিসাবে দলের দায়িত্ব পালন করবে। এইটাই কিন্তু বড় নিয়ম একটা। এছাড়া 3 নম্বর যে নিয়মটা, সেটা হচ্ছে প্রত্যেকটি দল 3জন অনূর্ধ্ব 23 ফুটবলারকে স্যালারি ক্যাপের বাইরে রাখতে পারবে। প্রত্যেকটা দল আন্ডার 23 যে প্লেয়ার, 3জন প্লেয়ার, তাকে কিন্তু স্যালারি ক্যাপের বাইরে রাখতে পারবে। তবে এক্ষেত্রে একটা শর্ত রয়েছে, যেটা হচ্ছে সেই প্লেয়ার যদি তার বর্তমান ক্লাবের সাথে 3 বছরের চুক্তি থাকে, তবেই কিন্তু সেটা করতে পারবে। মানে ধরো অভিষেক সূর্যবংশী মোহনবাগানের সাথে 3 বছরের চুক্তি তার কিন্তু হয়েই গেছে। তো সেক্ষেত্রে তাকে যদি মোহনবাগান স্যালারি ক্যাপের আওতার বাইরে রাখতে চায়, তাকে কিন্তু রাখতেই পারে, আর সেককেও রাখতেই পারে। তো এইরকম হচ্ছে ব্যাপার, উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম। আর 4 নম্বর যে নিয়মটা, যেটা তোমাদেরকে জানাবো, সেটা হচ্ছে যদি কোনো ফুটবলার সরাসরি লাল কার্ড দেখে, তাহলে কিন্তু তাকে তো শুধু সেই ম্যাচের জন্যই সাসপেন্ড হয়ে গেলেন তা নয়, তারপরেও কিন্তু সেটা এআইএফএফ এর ডিসিপ্লিনারি কমিটির কাছে যায় এবং তাকে আরও 2, 3, 4টে ম্যাচের জন্য সাসপেন্ড করা হয়। কিন্তু এবারে ব্যাপারটা তোমাদেরকে বলি, যদি লাল কার্ড দেখানো হলো, ধরো মুম্বাই সিটি আর মোহনবাগান ম্যাচের মধ্যে কার্ড রেফারি রাহুল কুমার গুপ্তা পড়ে গেলেন, এবার তার যাকে ইচ্ছা মনে হচ্ছে সরাসরি ধুম ধারাক্কা একদম করে রেড কার্ড দেখিয়ে দিচ্ছেন, যেমন গত বছরে তিনি দেখিয়েছিলেন। তো এবার সেক্ষেত্রে যদি ধরো মোহনবাগান মুম্বাই সিটির কোনো প্লেয়ারকে সরাসরি রেড কার্ড দেখিয়ে দিলেন, তো সেক্ষেত্রে মোহনবাগান এবং মুম্বাই সিটির ম্যানেজমেন্ট তারা কিন্তু পরবর্তীকালে এর এগেনস্টে কমপ্লেন করতে পারবে। মানে এই লাল কার্ডটা তোলার জন্য কমপ্লেন করতে পারবে। যদি সেটা ম্যানেজমেন্টের লোকেরা মনে করে যে সেটা রেফারির ভুল সিদ্ধান্ত, তাহলে কিন্তু তারা কমপ্লেন করতে পারবে সেই কার্ডটি উইথড্র করবার জন্য। তো এটাই হচ্ছে ব্যাপার। তবে উইথড্র করবার জন্য কমপ্লেন করলে কি হবে, ধরো মোহনবাগান মুম্বাই সিটি ম্যাচের মধ্যে যেমন বললাম কার্ডের রেফারি রাহুল কুমার গুপ্তা পড়ে গেছেন, তিনি সবাইকে রেড কার্ড দেখিয়ে বাইরে বার করে দিচ্ছেন। তো সেক্ষেত্রে যাদেরকে বের করে দেওয়া হলো তারা কিন্তু মাঠের বাইরেই থাকবে, কিচ্ছু করার নেই, সেই দিনের জন্য কিচ্ছু করার নেই। এবং তারপরের ম্যাচ থেকে তারা অ্যাভেলেবেল থাকবে কিনা, কার্ড যেটা রেড কার্ড দেখানো হয়েছে সেটা বিধিসম্মত কিনা, সেটা কিন্তু পরবর্তীকালে বিচার্য বিষয়।
বিষয় হবে। তো এই হচ্ছে ব্যাপার। তো এরপরে তোমাদের যেটা জানাতে চলেছি সেটা হচ্ছে, তোমরা প্রীতম কোটাল আর দীপক টাংরির সোয়াপ ডিল নিয়ে অনেকেই জিজ্ঞাসা করছো। তো সরাসরি এক কথায় উত্তর দিতে গেলে এই ডিলটা বর্তমানে হওয়া প্রায় অসম্ভব, কারণ মোহনবাগান ম্যানেজমেন্ট তাদের কোর প্লেয়ারকে একদমই ছাড়তে চাইছে না। দেখো, মোহনবাগানের বর্তমান টিমে তোমরা যদি দেখো তাহলে বিদেশি কোনো সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার কিন্তু নেই। সেক্ষেত্রে দীপক টাংরি রয়েছে, অভিষেক সূর্যবংশী রয়েছে, আপুয়া রয়েছে এবং অনিরুদ্ধ থাপা কিন্তু প্রপার সিডিএম নয়। তো সেক্ষেত্রে মাত্র 3 জন প্রপার সিডিএম রয়েছে। সেক্ষেত্রে একজন যদি সিডিএমকে ছেড়ে দেওয়া হয় সেক্ষেত্রে মোহনবাগানকে পরে ভুগতে হতেও পারে। তো এটাই হচ্ছে ব্যাপার। তো এখন অবধি যা খবর পাওয়া যাচ্ছে এই ডিলটা কিন্তু কোলাপসড হয়ে যাওয়ারই সম্ভাবনা প্রবল রয়েছে। মানে বর্তমানে কিন্তু দীপক টাংরিকে ছেড়ে দিয়ে প্রীতম কোটালকে নিয়ে আসার এইরকম কিন্তু কোনো রকম পরিকল্পনার কেস আর শোনা যাচ্ছে না, যেটা দুদিন আগে একদমই 1 নম্বর পরিকল্পনা হয়ে গেছিল মোহনবাগান ম্যানেজমেন্টের। এখন তারা কিন্তু তাদের পরিকল্পনা থেকে সরে আসছে। তবে হ্যাঁ, প্রীতমকে নেবার যে ব্যাপারটা, সেই যে খবরটা বেরিয়ে এসেছিল এটা কিন্তু ফেক নয়, একদমই সত্যি খবর। তো দেখা যাক পরবর্তীকালে যদি কোনো কিছু হয়, ট্রান্সফার মার্কেটে যা কিছুই ঘটতে পারে। তবে বর্তমানে কিন্তু দীপক টাংরিকে ছাড়ার কোনো রকম খবর কিন্তু পাওয়া যাচ্ছে না, এবং দীপককে না ছাড়লে প্রীতমও আসবে বলে আমার কার্যত মনে হয় না, কারণ কেরালা ব্লাস্টার কিন্তু ছাড়বেন না। তো দেখা যাক কি হয়। এরপরে তোমাদের যেটা জানাবো সেটা মোহামেডান এসসি তারা কিন্তু তাদের হোম জার্সি প্রকাশ করে দিয়েছে। তো আইএসএল এর জন্য তাদের হোম জার্সিটা তোমাদের দেখিয়ে দিলাম, আশা করি সকলেরই ভালো লাগছে। তো এরপরে যেটা জানাবো সেটা 28 বছর বয়সী ভারতীয় গোলকিপার কমলজিৎ সিংকে নিয়ে। তো এই কমলজিৎ সিং, যার মার্কেট ভ্যালু 80 লাখ টাকা, তিনি কিন্তু একটা সময় উড়িষ্যার সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে তিনি এসেছিলেন ইস্ট বেঙ্গলে, কলকাতার আরেক প্রধান ইস্ট বেঙ্গলে এসেছিলেন। তবে বর্তমানে তিনি কিন্তু আবার ইস্ট বেঙ্গলের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে তার পুরনো ক্লাব উড়িষ্যা এফসিতে ফিরে গেলেন। তো এরপরে যেটা জানাবো সেটা 37 বছর বয়সী ভারতীয় ডিফেন্সিভ মিডফিল্ডের প্লেয়ার লেনি রড্রিগেজকে নিয়ে। তো এই লেনি রড্রিগেজ গত সিজনে উড়িষ্যার সাথে যুক্ত ছিলেন এবং বর্তমানে তিনি কিন্তু হায়দ্রাবাদ এফসিতে যোগ দিয়েছেন। তো হায়দ্রাবাদ এফসি তারা কিন্তু মোটামুটি ভালোই দল গোছানোর চেষ্টা করছে এবং ভালো দল গোছাচ্ছেও তারা। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।